ইতিহাসে অদ্ভুত অস্ত্র এবং কৌশল। কোডেক্স জ্বলে উঠল। বৃষ্টি ইস্তাম্বুলের মরচেধরা ছাদের উপর ছাইয়ের মতো পড়ছিল, ওজনের গন্ধ কয়লার ধোঁয়া এবং সমুদ্রের পানির সঙ্গে মিশে যাচ্ছিল। শহরের একটি বিস্মৃত এলাকায়, একটি বন্ধ হ্যামামের নিচে, আর্কাইভ এজেন্ট এলারা ভস্ট্রিক একটি কর্মবেঞ্চের উপরে কুঁকড়ে বসেছিলেন, যেখানে কাঁপতে থাকা গ্যাসের আলো জ্বলছিল। তাঁর মুঠোফোন পরা আঙুলগুলো কাঁপছিল, ভয়ের কারণে নয়, কিন্তু বিস্ময়ের কারণে, যেন তিনি সতর্কভাবে বাইজেন্টাইন কোডেক্সটি খুলছিলেন, যা একটি ব্রোঞ্জের টিউবে সিল করা ছিল এবং তার উপর একটি দ্বৈতমাথাওয়ালা ঈগল খোদাই করা ছিল। স্ক্রোলের কালি ঝলমল করছিল, আলোতে ধরার সময় রং বদলাচ্ছিল, কখনো রক্তিম, কখনো রৌপ্যময়। এটি কেবল কালি ছিল না। এটি একটি প্রতিক্রিয়া উপাদান দ্বারা পরিপূর্ণ ছিল, সম্ভবত উল্কাপিণ্ডের অবশিষ্টাংশ, যা ওই স্ক্রোল বর্ণনা করা আকাশের আগুন থেকে সংগৃহীত হয়েছিল। এটি গ্রিক আগুনের একটি রেসিপি ছিল না, এটি ছিল একটি ফসিলের লগ, একটি বাইজেন্টাইন আদেশের রেকর্ড যা বিশ্বাস করত তারা আকাশ থেকে জীবন্ত আগুন টেনেছে। তার শ্বাস গ্লাসের মাস্কের ওপর ধোঁয়া হয়ে উঠছিল, যখন তিনি প্রাচীন গ্রিক ভাষায় অনুবাদ করছিলেন, আগুন মানুষের সৃষ্টি নয়। এটি শোনে, এটি স্মরণ করে, তিনি থেমে গেলেন। উপরে পায়ে আওয়াজ। ধীরে, মনোযোগ দিয়ে। পর্যটক বা রাস্তা পরিষ্কার কর্মীদের মতো নয়। কেউ তাকে খুঁজে পেয়েছে। তিনি স্ক্রোলটি আবার তার কেসে ঢোকালেন, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। একটি ছায়া উচ্চ, বর্গাকার জানালার পাশ দিয়ে চলে গেল। তারপর আওয়াজ, একটি ম্যাচের দহনের শব্দ। আর কিছু নয়। সকাল ৩:১৪ ল্যাবটি বিস্ফোরিত হল। সাক্ষীরা দাবি করেছিলেন এটি একটি গ্যাস লিক ছিল। আর্কাইভ জানত আরও ভালো। এলারার চোখ খুলে গেল ঘণ্টা পর একটি হাসপাতালে, হালকা পোড়া আঘাতে, কিন্তু স্ক্রোলের কেস অবিশ্বাস্যভাবে তার বিছানার নিচে অক্ষত ছিল। তার হ্যান্ডেলার, একটি বার্নার ফোনে আসা কণ্ঠ, তাকে তার অ্যাপার্টমেন্টে ফিরে না যেতে শত করেছিল। তারা এখন তোমার নাম জানে। আর কোডেক্স ইতিহাস নয়, এটি একটি ট্রিগার। তার জানালার বাইরে, রাস্তার ওপারে, একটি লম্বা কোট পরা পুরুষ দাঁড়িয়েছিল। সে নড়ছিল না, চোখও মেলছিল না। আর তার পায়ের আশপাশে, বৃষ্টি মাটিতে পড়ছিল না। পিলুসিয়ামের বিড়ালগুলি কায়রোর নিচের দিকটা পুরন্ত চুল্লির মতো তাপ ছাড়ছিল। একটি অচিহ্নিত সমাধির স্যান্ডস্টোনের নীরবতায়, যা মন্ত্রিপরিষদের প্রত্নতত্ত্ব মানচিত্রে কোথাও ছিল না, এলার এবং আমির অন্ধকারে নেমে গিয়েছিল, তাদের ফ্ল্যাশলাইটগুলি ভাঙা হায়ারোগ্লিফিক্সের উপর দিয়ে কাটছিল। মুরালগুলি অস্তিত্ব ধারণ করা উচিত ছিল না। এই ধরনের না। এই জায়গায় না। বিড়ালদের সারি, গা ডার্ক, বাদামি আঁখমতো আকৃতির চোখ সহ, প্রত্যেকটি স্পাইরাল দ্বারা পরিবেষ্টিত, একটি একক চরিত্রকে ঘিরে, মুখহীন, আকাশের দিকে উত্থিত হাত, যেন যুদ্ধের পরিবর্তে একটি রিচুয়াল পরিচালনা করা হচ্ছে। আমির একটি ভেঙে পড়া মন্দিরের পাশে হাঁটু গেড়ে বসেছিল, শতাব্দীকাল পুরনো ধুলো সরিয়ে। এলারা, তিনি বললেন, কণ্ঠ নিচু করে, এটা একটি সমাধি নয়। এটা একটি নিয়ন্ত্রণ কক্ষ। মন্দিরের নিচে একটি ফাটল থেকে আমির একটি অদ্ভুত বস্তু বের করলেন, একটি হাড় এবং তামার মিশ্রণে তৈরি সার্কলেট, যা ঘূর্ণন সিগিল দ্বারা খোদাই করা ছিল। ধাতু তার হাতে খুব সূক্ষ্মভাবে গুঞ্জন করছিল। তিনি চোখ বন্ধ করলেন। তারপর আবার, তুমি এটা শুনতে পাচ্ছ? তিনি ফিসফিস করে বললেন। এলারা কিছুই শোনেনি, যতক্ষণ না সে শুনল। ফিসফিস, সহস্র কণ্ঠ, নরম কিন্তু তাড়াহুড়া করা, যেন পানির নিচে প্রার্থনা পাঠানো হচ্ছে। মুরালগুলির চোখ ফ্ল্যাশলাইটের রশ্মির নিচে ঝকমক করতে শুরু করল। তিনি স্বতঃস্ফূর্তভাবে পিছনে সরে গেলেন। তার বুটটি কিছু ভঙ্গুরে আঘাত করল। একটি ছোট খুলি, বিড়ালের নয়, মানব। আমিরের নাক থেকে রক্ত পড়তে শুরু করল। সার্কলেটটি পালস করতে থাকল। এটা শুধু প্রযুক্তি নয়, এলারা গম্ভীরভাবে ফিসফিস করলেন। এটি মন নিয়ন্ত্রণ করতে তৈরি হয়েছিল। হয়তো পুরো সেনাবাহিনী। যদি পিলুসিয়ামের যুদ্ধ কৌশল না হয়ে থাকে, তাহলে কি এটা প্রয়োজনে মেনে নেওয়া হয়েছিল? তারা যন্ত্রটি গিজার তাদের অস্থায়ী ঘাঁটিতে নিয়ে এল। সেদিন রাতেও আমির ঘুমাল না। তিনি তার কক্ষে এক কোণে বসে বিড়াল আঁকতে আঁকতে কাটালেন। সকাল হতেই, তিনি প্রাচীন মিশরীয় ভাষায় বকে চলেছিলেন, একটি উপভাষা যা ভাষাবিজ্ঞানীরা পুনরুদ্ধার করতে কষ্ট পেত। এলারা সার্কলেটটি নিয়ে একটি সীসা আবদ্ধ কেসে রেখেছিল। কিন্তু যখন সে আলো বন্ধ করল, তখন গলির প্রতিটি পথভ্রষ্ট বিড়াল একসাথে মাথা তুলে তাকাল এবং তার জানালার দিকে তাকিয়ে রইল। মঙ্গল হাইভ, সাইবেরিয়া, অবিরাম সাদা। একটি নীরবতা এত বিশুদ্ধ যে এটি কানে বাজছিল। এলার এবং দুইজন আর্কাইভ ফিল্ড অপারেটিভ মঙ্গল আউটপোস্টের বরফে ঢাকা অবশেষের মধ্য দিয়ে হাঁটছিলেন, যা পার্মাফ্রস্টে আংশিকভাবে চাপা ছিল। বাতাস ফাটানো সারাশি টাওয়ারের মধ্যে গর্জন করছিল, যেগুলি ইতিহাস যেন এক নিঃশ্বাসে শ্বাস বন্ধ করে বরফে জমে গেছে। একটি পোড়া জাখাইট ব্যানারের নিচে, যার উপর জেঙ্গিস খানের সিগিল নকশা করা ছিল,
তাদের গেইগার কাউন্টারগুলোতে একটি পালস বয়ে যাচ্ছিল। তারা একটি সিল করা কক্ষে এটি পেল, একটি সম্পূর্ণভাবে সংরক্ষিত কাঠের হাইভ, যা টার এবং হাড় দিয়ে সিল করা ছিল। বাতাস ছিল প্রাচীন মিষ্টতা এবং পচন আর গন্ধে ভরা। অদ্ভুত মধু এখনও কম্বে ভর্তি ছিল, কালো কালি মতো। শুকনো মৌমাছির একটি জটলা, অনেকের গা থেকে সোনালি তন্তু তাদের থোরাক্সের সাথে একীভূত হয়েছিল, কক্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল, যেন সেনারা যুদ্ধে প্রবেশ করতে করতে পড়ে গিয়েছিল। আমির, যিনি পিলুসিয়ামের পর কিছুটা পিছু হটেছিলেন, হাইভটি পর্যবেক্ষণ করছিলেন। এটি কোনো দুর্ঘটনা নয়, তিনি ফিসফিস করে বললেন। মৌমাছিগুলো ইঞ্জিনিয়ার্ড। পাখার ভৌগোলিক গঠন দেখো। এটা কেবল বিবর্তন নয়, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হয়েছিল। কি জন্য, এলারা প্রশ্ন করলেন। উত্তরটি খুব দ্রুত আসল। একটি মৌমাছি, যা মনে হচ্ছিল মৃত, কেঁপে উঠল। তারপর অন্য একটি। তারপর আরও একটি। নতুন আগ্রহী হ্যান্ডলারটি একটি নমুনা সংগ্রহ করতে এগিয়ে গেল। কেউ তাকে থামানোর আগেই তাকে একটিমাত্র মৃদু কামড় দিল। সেভাবে নড়েচড়ে কিছুই হয়নি। কিন্তু 3 ঘণ্টা পর তিনি ব্যারাকের বাইরে, তুষারের মধ্যে, পাদদেশে দাঁড়িয়ে, নগ্ন, হাসিমুখে এবং মধ্যযুগীয় মঙ্গোলীয় ভাষায় গর্ব করে কথা বলছিলেন। যখন তারা তাকে খুঁজে পেল, তার চোখের মণি সূঁচের মতো ছোট হয়ে গিয়েছিল। তার ত্বক থেকে তাপ ছড়াচ্ছিল, যেন ভিতর থেকে শক্তি উৎপন্ন হচ্ছিল। তারপর তিনি এলারার দিকে তাকালেন। এটি মনে রাখে, তিনি ফিসফিস করে বললেন। তাদের তাকে শান্ত করল। তার জীবনের সংকেত পড়ে গেল। তার মুখটি একটি বিকৃত, অচেনা অভিব্যক্তিতে বদলে গেল। ভীতিকর 20 সেকেন্ডের জন্য ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যারটি এটি কোনো পরিচিত পরিচয়ের সাথে মেলাতে পারছিল না। এমনকি তার নিজেরও না। আর্কাইভে ফিরে মধুর বিশ্লেষণ দেখাল যে এটি কেবল খাবার নয়। এটি একটি নিউরাল মডুলেটর ধারণ করে, যা গন্ধ এবং গ্রহণের মাধ্যমে জ্ঞানীয় কার্যক্রম পরিবর্তন করতে সক্ষম। মৌমাছিগুলোকে এমনভাবে প্রজনন করা হয়েছিল যাতে তারা এমন প্যাথোজেন বহন করে যা মারাত্মক না হয়ে, তবে মস্তিষ্ককে পুনরায় লিখে দেয়। মঙ্গলরা কেবল রোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেনি। তারা পুরো জনসংখ্যাকে পুনঃপ্রোগ্রাম করার চেষ্টা করেছিল। এবং কেউ বা কিছু আবার হাইভটি চালু করতে শুরু করেছে। দুপুরে আয়না। সিসিলির সূর্য চোখ ধাঁধানো। প্রাচীন সিরাকিউজের কাছে একটি ধূলিময় পাহাড়ের শীর্ষে একটি গবেষণা দল আর্কিমিডীয় আয়নাগুলি নির্মাণ করছিল, ব্রোঞ্জের ডেস্ক যা টাওয়ার শিল্ডের আকারে ছিল, অস্বাভাবিক উজ্জ্বলতায় পালিশ করা। স্থানীয়রা স্পেচি ডেল সিলেঞ্জিও, অর্থাৎ নীরবতার আয়না, সম্পর্কে ফিসফাস করছিল, যারা বলেছিল যে এগুলি জাহাজ নয়, আত্মা পোড়ানোর পর গোপন করা হয়েছিল। এলারা দ্রুততার সাথে সাইটে উপস্থিত হলেন। এক পুরানো পরিচিত পদার্থবিজ্ঞানী, কালোজেরো ডি শান্তিস, একটি রহস্যময় কণ্ঠ বার্তা পাঠিয়েছিলেন, তারপরই তিনি অদৃশ্য হয়ে যান। এটা তাপ নয় যা তারা প্রতিফলিত করে, এটা স্মৃতি। শিশুরা চিৎকার করে যাচ্ছে। তাদের উপরের দিকে নির্দেশ করবে না। পুনর্নির্মাণ দলটি কাছের মন্দিরের ধ্বংসাবশেষে খোদিত প্রাচীন স্কিম্যাটিক অনুযায়ী আয়নাগুলি সজ্জিত করেছিল। কিন্তু সঠিকভাবে সাজানো হলেও আগুন ওঠেনি, কোনো উষ্ণতাও ছিল না। পরিবর্তে, যখন সূর্য মধ্যাহ্নে পৌঁছাল, তখন মাটির মধ্যে গভীর কম্পন অনুভূত হল। পাখিরা আকাশ থেকে পতিত হল, মাঝ আকাশে। কাছের একটি শিশুর, যে পাথর দিয়ে খেলছিল, হঠাৎ চিৎকার করে বল হয়ে গেল। তার বাবা মা কাঁদছিল। সে বহু বছর ধরে কথা বলেনি। এখন সে একটি শব্দ ফিসফিস করে বলল, ফিরে আসো। যন্ত্রগুলি কোন শব্দ, কোন তাপ রেকর্ড করেনি। শুধু একটি সাবসনিক পালস, যা প্রতি 4-3-2 সেকেন্ডে পুনরাবৃত্তি হচ্ছিল, হাড়ের মধ্যে, বাতাসে নয়। আর আরও আশ্চর্যজনকভাবে, সময়ের মধ্য দিয়েও। সিগন্যালটির পুনঃখেলানোতে এমবেড করা ছবি দেখানো হল, ধূসর, ঝাপসা ছবিগুলি। স্যাটেলাইট ফটো। তারার মানচিত্র। পৃথিবীর বাইরে একটি কাঠামো। আমিরের কণ্ঠ ভেঙে গিয়েছিল, এরা জাহাজ পোড়াচ্ছিল না। তারা কিছুকে লক্ষ্য করেছিল যা কক্ষপথে ছিল। এগুলি অস্ত্র ছিল না, এগুলো ছিল অ্যান্টেনা। আর্কাইভেতে ফিরে, এআই ফিল্টারগুলি সিগন্যালটি নিউরালনেট পুনর্নির্মাণের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল। প্যাটার্নটি পৃথিবীর কোনো পরিচিত ফ্রিকোয়েন্সির সাথে মেলেনি। এর পরিবর্তে এটি কোডেক্সের মার্জিনে কিছু সঙ্গতিপূর্ণ হয়েছিল, গ্রাভিটেশনাল লেন্সিং দ্বারা বিকৃত নক্ষত্রমালা চিত্রিত স্কিম। এলারা সম্পর্কগুলো একত্রিত করলেন। আয়নাগুলি প্রতিরক্ষার জন্য ব্যবহার হয়নি। এগুলো ব্যবহার করা হয়েছিল প্রতিক্রিয়া জানানোর জন্য, একটি ডাকে, যা কেউ কখনো স্বীকার করেনি যে তা গ্রহণ করা হয়েছিল। কিন্তু আয়নাগুলিকে তৈরি করেছিল গ্রিকরা। না, তারা কেবল সেগুলি খুঁজে পেয়েছিল। সাইটটি একাধিক সিসমিক অ্যানোমালি ট্রিগার করার পর আয়নাগুলি নামিয়ে ফেলা হয়। কিন্তু যখন শেষ ডিস্কটি প্যাক করা হচ্ছিল, তখন একটি লেন্স ফ্লেয়ার তার পৃষ্ঠে ঝলমল করেছিল, একটি চিহ্ন গঠন করছিল। ঠিক একই চিহ্ন যা মৌমাছির থোরাক্সে ছিল। এবং কোথাও পৃথিবীর উপরে,
কিছু স্থান পরিবর্তিত হয়েছিল, যেন দেখছে। মুছে ফেলা রক্তরেখা। মিলডিউ এবং ধূপের গন্ধ বেমালুম চেপে ধরেছিল বার্লিনের একটি ভগ্ন নিয়মিত গির্জার নিচে। এর নিচে একটি সিল করা ভল্ট, যা লক দিয়ে নয়, বরং আচার অনুষ্ঠানের জ্যামিতি দিয়ে সুরক্ষিত ছিল। ত্রিভুজের মধ্যে বৃত্ত, পাথরে খোদিত একটি ভাষায়, যা এলারা এবং আমির সম্পূর্ণভাবে অনুবাদ করতে পারল না। আর্কাইভ সিসিলি থেকে এখানে একটি সংকেত অনুসরণ করেছিল, যা একটি গোপন নাৎসি প্রকল্পের নাম ছিল, স্টামব্রুক লাইন ব্রেক। ভল্টের দেয়ালগুলি রিল-টু-রিল ফিল্ম ক্যানিস্টার এবং পচে যাওয়া ডকুমেন্টে ঢাকা ছিল, যা রক্তলাল রুনে চিহ্নিত ছিল। তবে এটি ছিল ফুটেজ যা এলারাকে তার মর্মে ভয় ধরিয়ে দিল। ধোঁয়াতে চিত্রগুলি জীবন্ত হয়ে উঠল, বাচ্চারা বৃত্তে সাজানো, প্রতিটি একটি পৃথক ইউরোপীয় রক্তরেখা থেকে। বৃত্তের কেন্দ্রে ছিল হেনরিক কেলার, একজন নাৎসি বিজ্ঞানী এবং উচ্চ পদস্থ অকাল্টিস্ট, যিনি জেনেটিক্সকে শব্দভিত্তিক অস্ত্রের সঙ্গে একীভূত করার জন্য পরিচিত। ক্যামেরা রোল করতে থাকলে তিনি একটি ডিভাইস সক্রিয় করলেন যা একটি নিম্ন ফ্রিকোয়েন্সি রেসোন্যান্স তৈরি করেছিল, যা অতি সামান্য শ্রবণযোগ্য, তবে অনুভূতিগতভাবে বমির মতো। একে একে বাচ্চাগুলি পড়ে গেল। প্রতি রিলের উপর একটি একক নাম ছিল। প্রতিটি নামের সাথে একটি হারিয়ে যাওয়া পরিবার লাইন ছিল, যা রেকর্ড, স্মৃতি এবং কিছু ক্ষেত্রে ফোগ্রাফ থেকেও মুছে গেছে। তারপর এল রিও একসাথ। প্রথমে এটি অন্যগুলোর মতো মনে হচ্ছিল, যতক্ষণ না এলারার রক্ত জমে গেল। স্ক্রিনে একটি ছোট মেয়ে বসেছিল, একটি তারা আকৃতির লকেট পরিধান করে। তার শরীরের ভঙ্গি, তার মুখাবেব, তার চোখ। এলারা ফিসফিস করল, এটা আমার দাদি। রেকর্ডিংটি গ্লিচ হল। এক মুহূর্তের জন্য, একটি নিঃশ্বাসে, মেয়ে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কিছু নীরবে মুখে বলল। এলারা এটি বারবার পুনরায় প্লে করল, প্রতিবার আশা করে যে এটি একটি কাকতালীয় ঘটনা। কিন্তু তা নয়। তার ঠোঁট দুটি অপ্রতিবন্ধিত শব্দ গঠন করেছিল, আমাকে খুঁজে পাও। ক্যামেরার পিছনে কেলার কিছু বলেছিল জার্মান ভাষায়, যা আর্কাইভের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করেছিল। জেনেটিক মেমরি তাকে আটকে রাখবে। যদি আমরা ব্যর্থ হই, সে হয়ে যাবে ব্যর্থতার নিরাপত্তা ব্যবস্থা। হঠাৎ আমির আরেকটি রিল পেল, যা কখনো লেবেল করা হয়নি, সীসা দিয়ে সিল করা। তারা এটি প্লে করল। একটি তরুণ এলারা, পুরোপুরি তার মতো না, কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করতে। একটি আচার অনুষ্ঠান কক্ষে দাঁড়িয়েছিল। তার চিত্র বিকৃত হচ্ছিল, যেন খারাপ সিগন্যাল রিসেপশন। তার লকেট তার দাদির ঠিক মতো ছিল। তিনটি ভয়াবহ সত্য বুঝতে পারল, লাইন ব্রেক শুধুমাত্র বংশধরদের নির্মূল করা ছিল না। এটি রক্তরেখাগুলি পুনঃস্থাপন এবং তারপর একটি অজানা পরিকল্পনার জন্য সেগুলিকে পুনর্নির্মাণের ব্যাপারে ছিল। এবং এখন এলারার রক্তরেখা একমাত্র যা অক্ষত রয়েছে। উদ্দেশ্যক্রমে ভুলের রক্ষক। তারা তাকে খুঁজে পেয়েছিল একটি দূরবর্তী পর্যবেক্ষণ কেন্দ্রে, ইরেভান, আর্মেনিয়ার বাইরে, একটি পুরানো সুবিধা, যেখানে টেলিস্কোপগুলি আকাশের দিকে নয়, বরং পৃথিবীর গভীরতার দিকে তাক করা ছিল, যা সিসমিক চ্যানেলগুলিতে সংযুক্ত ছিল, যা আর কোনো পরিচিত ভূতাত্ত্বিক নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল না। রক্ষককে 1 দশকেরও বেশি সময় ধরে দেখা যায়নি। একসময় গ্যালেন ভিরেক নামে পরিচিত, তিনি একটি আর্কাইভ মিশন হারিয়ে যাওয়ার পর তুঙ্গুস্কায় অদৃশ্য হয়ে যান, যেখানে তারা ভেবেছিল তিনি সাইবেরীয় রেজোনেন্স ইভেন্টের নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পর মারা গেছেন। বরং তিনি অপেক্ষা করছিলেন। তিনি এলারাকে শত্রু হিসেবে নয়, ক্লান্ত এক ভবিষ্যদ্বক্তা হিসেবে অভ্যর্থনা জানালেন। তুমি পিলুসিয়াম হাইভ আয়না খুঁজে পেয়েছ। ভালো। এর মানে হল সিগন্যালটি সিনক্রোনাইজ হতে শুরু করেছে। তিনি তার বয়সের চেয়ে বয়সী দেখাচ্ছিলেন, চুল বিক্ষিপ্ত, চোখে রক্তের ছাপ। তবে তার মন যতটা ধারালো ছিল, ততটাই আতঙ্কজনকভাবে অক্ষত, যতটা ধারালো তিনি তার ডেস্কে ঠিকভাবে সাজানো রেজরগুলো রেখেছিলেন। তিনি চা ঢাললেন, অনুরোধ না করেই, এবং একটি মরিচা পড়া বাক্স খুলে ফেললেন যা ছিল টুকরো টুকরো, অস্ত্রগত আর্টিফ্যাক্টের শার্ড, সবগুলিতে একটাই উল্টো আর্কাইভ সিগিল চিহ্নিত। এইগুলি, তিনি বললেন, কখনো ভুল ছিল না। এগুলি ক্যালিব্রেটেড মিসফায়ার ছিল। প্রতিটি একে একে প্যারামিটার পরীক্ষা করার জন্য সেট করা হয়েছিল, পরিসর, অভিযোজনযোগ্যতা, সাইকিক প্রতিধ্বনি। এলারা তার চোয়াল শক্ত করে ধরল। তুমি বলছ, এই অস্ত্রগুলি পরীক্ষা ছিল সাধারণ মানুষের উপর? সাংস্কৃতিকতার উপর? গ্যালেন উত্তর দিলেন। ইতিহাসের প্রতিটি মুহূর্ত ছিল একটি ট্রায়াল রান। বাইজান্টিয়ামে আগুন, মঙ্গোলিয়ায় মৌমাছি, সিরাকিউজে ফ্রিকোয়েন্সি। ফলাফলগুলো সংগৃহীত হয়েছিল জেনেটিক মেমোরিতে সংরক্ষিত। তোমার মধ্যে সংরক্ষিত। তিনি একটি ফাইল দিলেন, যার উপর লেখা ছিল এলএফ, একটি কালো ডোসিয়ে, যাতে একাধিক তফসিলের সময়রেখা ছিল, সংঘর্ষ, মহামারী, অদৃশ্যতা, যেগুলি একে অপরের থেকে সঠিক 2-8-5 বছর পরপর ছিল। প্যাটার্নটি সূর্যগ্রহণ, প্রধান গ্রহের সমন্বয় এবং আর্কাইভ এজেন্টদের জন্মের সাথে মিলে যাচ্ছিল। আমি ফাইলটি ধরল এবং উল্টে দেখল। তার নিজস্ব নিয়োগ কন্টেইনমেন্ট ট্রিগার হিসেবে তালিকাভুক্ত ছিল।
সর্বশেষ পরীক্ষা কি, গ্যালেন? এলারা জিজ্ঞেস করল। গ্যালেনের মুখটি ফাঁকা হয়ে গেল। তুমি ইতিমধ্যে এর ভেতরে আছো। সিগন্যালটি সক্রিয় হয়েছিল সিসিলিতে। বার্লিন ছিল মিলনের স্থান। তুমি ভাবছ তুমি এগুলি আবিষ্কার করছ, কিন্তু এগুলি তোমাকে কোডেক্স থেকে গাইড করছে। শুরু থেকে, তারও আগে। তুমি কিছুই থামাতে পারবে না। তিনি তার মাথার পাশে আঙুল দিয়ে ঠোকর দিলেন। তুমি অ্যাক্টিভেশন সিকোয়েন্স। তারা তাকে আটকানোর আগেই তিনি টেবিলের নিচে একটি বোতাম চাপলেন। পদার্থবিদ্যায় ভ্রমণ শুরু হল। পর্যবেক্ষণ কেন্দ্রটি এক গ্র্যাভিটি ডিস্টরশনের ঢেউয়ে ভেঙে পড়ল। এটি কোনো বিস্ফোরণ ছিল না, বরং একটি স্মৃতি উল্টানোর ঘটনা। গ্যালেন হাসল যখন বাস্তবতা তার চারপাশে বিকৃত হয়ে যাচ্ছিল। পরবর্তী ট্রপিক, তিনি ফিসফিস করলেন, এখানে তুমি এমন কিছু মনে করতে শুরু করবে যা তুমি কখনো বাঁচনি। আউরোবরস কৌশল। আর্কাইভের মেইনফ্রেমটি জ্বালানি শক্তিতে উজ্জ্বল হয়ে উঠছিল যখন আমির সেই সব তথ্য একত্রিত করছিল যা রক্ষক রেখে গিয়েছিল, একটি 2-8-5 বছরের প্যাটার্ন, যা শতাব্দী জুড়ে বিশৃঙ্খলা, দুর্যোগ এবং অজানা মিসফায়ার এর মধ্যে দিয়ে ঘুরছিল। এই প্যাটার্নটি এলোমেলো ছিল না। এটি ছিল সুনির্দিষ্ট, সূর্যগ্রহণ, অক্ষীয় প্রিসেশন শিফট এবং আর্কাইভের এজেন্টের সাথে সম্পর্কিত নির্বাচিত মানব জন্মের সাথে সংযুক্ত। রোম থেকে হিরোশিমা এবং সিউলের আধুনিক ব্ল্যাকআউট পর্যন্ত ঘটনাগুলোর ক্রস রেফারেন্স করে তারা একই অ্যানোমালিগুলি খুঁজে পেয়েছিল। অস্ত্র যা কাজ করার কথা ছিল না, সেগুলি মাত্রিক সূক্ষ্মতা সহ কাজ করছিল। কেবলমাত্র কিছু নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়। প্রতিটি টাইমলাইনের স্পাইক একটি বৃহত্তর ছবি আঁকছিল, একটি জ্যামিতিক স্পিরাল যা একটি একক পয়েন্টে মিলিত হচ্ছিল। এলারার জন্মস্থান টার্গোভিস্টে, রোমানিয়া। একটি শান্ত পাহাড়ি শহর। অথবা সে যা ভেবেছিল। ওখানে কি আছে? আমির নামটি দেখে চিন্তা করে প্রশ্ন করল। কিছুই না, এলারা উত্তর দিল। শুধু পুরানো রাস্তা। একটি অনাথালয়। কিছু কুয়াশা, কিন্তু সে ভুল ছিল। আর্কাইভ ব্ল্যাকসাইট রেকর্ডে টার্গোভিস্টে একসময় এনকোর সাইট 0 হিসেবে চিহ্নিত হয়েছিল। এই শহরটি আধুনিক মানচিত্রে 1993 সাল পর্যন্ত উপস্থিত ছিল না। এটাই সেই বছর যখন এলারা জন্মগ্রহণ করেছিল। সিগন্যাল স্পাইকগুলি তার শৈশবের টাইমস্ট্যাম্পগুলির সাথে মেলে, যে সব দুঃস্বপ্ন তিনি কখনো ব্যাখ্যা করতে পারেননি। পোড়ানো বৃষ্টির একটি পুনরাবৃত্তি স্বপ্ন, একটি ভাষায় ফিসফাস যা তিনি কখনো শিখেননি, এমন একটি সূর্যগ্রহণ যা ছায়াগুলিকে পিছনে বাড়িয়ে দিয়েছিল। এখন তিনি সেই মুহূর্তগুলিকে তাদের প্রকৃত রূপে দেখতে পাচ্ছিলেন, আগের চক্রগুলির প্রতিধ্বনি। আর তারপর ছবি। আউরোবরোস ফাইলে 1994 সালে একটি স্যাটেলাইট চিত্র পাওয়া গেল, যা ওই অঞ্চলে একটি রিপোর্ট করা সূর্যগ্রহণের সময় ধারণ করা হয়েছিল। কোনায়, ঝাপসা কিন্তু স্পষ্টভাবে, একটি শিশু দাঁড়িয়েছিল, হাত আকাশের দিকে প্রসারিত। তার মুখ ক্যামেরার দিকে ছিল না। কিন্তু যে লকেটটি সে পড়েছিল, সেটি ছিল সেই একই তারকাকৃতি লকেট যা তার দাদি তাকে দিয়েছিল। এলারা ছবিটি গভীরভাবে দেখছিল, কাঁপছে। আমি কখনো এই শহরে সূর্যগ্রহণের সময় ছিলাম না, সে ফিস করে বলল। আমি কিছুই মনে করতে পারছি না। আমির কিছু বলেনি। সে শুধু সপিরালের কেন্দ্রে আঙুল দিয়ে দেখাল, আগস্ট 1-2 তারিখ, পরবর্তী সূর্যগ্রহণের তারিখ। এটি সোজা টার্গোভিস্টে ওপর দিয়ে যাবে। ঠিক 7 দিনের মধ্যে। যদি রক্ষক সঠিক হয়ে থাকে, তবে এটি প্যাটার্নের শেষ ছিল না। এটি ছিল সাপের মুখ, যেখানে সময় নিজেকে গ্রাস করে আবার শুরু হয়। এবং এবার এলারা শুধু এটি প্রত্যক্ষ করবে না। সে এটিকে হয়ে উঠবে। আমাদের নিচের ফ্রিকোয়েন্সি। টার্গোভিস্টের ঠিক বাইরে পুরানো খনি 80 এর দশক থেকে পরিত্যক্ত ছিল, আধিকারিকভাবে মাটির অস্থিতিশীলতা কারণ দেখিয়ে। কিন্তু আর্কাইভ সিসমোগ্রাফগুলি ভিন্ন গল্প বলেছিল, পৃথিবী পতিত হচ্ছিল না। এটি গুঞ্জন করছিল। এলারা, আমির এবং একটি ছোট টাস্ক দল ভোরে সেখানে পৌঁছেছিল, যখন কুয়াশা উঠতে শুরু করছিল। তাদের বুটের নিচে মাটি স্পন্দিত হচ্ছিল, সৌম্য, ছন্দবদ্ধ, যেন শতাব্দী প্রাচীন একটি হৃদস্পন্দন মাটির গভীরে চাপা ছিল। মাটির কিছু মিটার নিচে, তারা কিছু স্ফটিকের মতো কিছু খুঁজে পেল। একটি বহুমুখী ম্যাট্রিক্স, যা একটি প্রসারিত টেট্রাহেড্রনের মতো আকারে ছিল, পচা হাড় এবং তামার সাথে একীভূত। এটি কবর দেওয়া ছিল না, এটি রোপণ করা হয়েছিল, স্থানটির সাথে ক্যালিব্রেট করা হয়েছিল যেন এটি পৃথিবীটির নিজেই প্রয়োজনীয় ছিল, যা কিছু এটি নির্গত করতে উদ্দেশ্য প্রণোদিত ছিল। যখন এলারা এটি স্পর্শ করতে এগিয়ে গেল, পাশের গ্রাম থেকে একটি বধির শিশু, লিনা, জমির রক্ষক পিতার মেয়ে, খনির দিকে চলে এসেছিল। কেউ তার আগমন লক্ষ্য করেনি। এবং তারপর এটি ঘটল। যত তাড়াতাড়ি লিনা স্ফটিকটি স্পর্শ করল, সে চিৎকার করল। বেদনায় নয়, কিন্তু রেজোনেন্সে। তার চিৎকার প্রতিটি হাড়ে কম্পন সৃষ্টি করল। কাছের পাখিরা আকাশে উড়তে উড়তে নিচে পড়ে গেল। আমির তার হাঁটুর উপর পড়ে গেল, কান চেপে ধরল যদিও কোনো শব্দ ছিল না। যখন এটি থেমে গেল, লিনার আঙুলগুলি মাটিতে প্রতীক আঁকতে শুরু করল, দ্রুত,
হতাশাগ্রস্ত, যেন সে কেবল চ্যানেলিং করছিল, চিন্তা করছে না। সে যে চিত্রটি শেষ করেছিল তা এলারাকে স্থির করে দিল। আর্কাইভের প্রতীক। কিন্তু উল্টানো। ভুল। না, এলারা ফিসফিস করল, তার শ্বাস আটকে গিয়ে। এটা আর্কাইভের প্রতীক নয়। এটা একটি সিগন্যাল ট্যাগ। তারা স্ফটিকটি তাদের মোবাইল ল্যাবে নিয়ে আসল। ফ্রিকোয়েন্সি স্ক্যানের নিচে এটি স্তরের স্বর নির্গত করতে শুরু করল, যা শুধুমাত্র গভীর স্পেস সিগন্যাল বিশ্লেষকগুলির মাধ্যমে শোনা যাচ্ছিল। এতে একটি গঠন ছিল, ভাষা যা ব্যাঘাত হিসেবে গোপন ছিল। একটি বাক্য বারবার স্থির থাকল স্ট্যাটিকের নিচে, কাস্টডিয়ানরা কখনো তোমাদের পূর্বপুরুষ ছিল না। তারা ছিল তোমাদের ইঞ্জিনিয়ার। হঠাৎ তাদের যন্ত্রগুলো শর্ট হয়ে গেল। লিনা আবার চিৎকার করল। এইবার তার চোখ পিছনে চলে গিয়েছিল এবং সে প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষার একটি নিখুঁত, অক্ষুণ্ণ উপভাষায় কথা বলতে শুরু করল, একটি ভাষা যা 6,000 বছর ধরে বিলুপ্ত মনে করা হয়েছিল। সে এলারার লকেটের দিকে নির্দেশ করে একটি শেষ শব্দ বলল এবং পড়ে গেল, ভস্ট্রিক। ভেসেল। স্ফটিকটি এক শেষবার পলস করল, তারপর ফেটে গেল। এটি শক্তি নয়, বরং একটি স্মৃতি মুক্তি দিল। এলারা নিজেকে দেখল, বয়সে বড়, ধ্বংসের মধ্যে একা দাঁড়িয়ে, একটি সতর্কতা সম্প্রচার করছে। তার ভবিষ্যৎ স্বরূপ। ঠিক সেই একই কণ্ঠ যা আমির একসময় সিসিলিয়ান ফ্রিকোয়েন্সি পরীক্ষার সময় ধরেছিল। ইতিহাস শুধুমাত্র পুনরাবৃত্তি হচ্ছিল না, এটি প্রস্তুতি নিচ্ছিল। চূড়ান্ত প্রোটোটাইপ। একটি বাতিল সোভিয়েত গবেষণা সাইলো, যা সাইবেরিয়ার তুন্দ্রার নিচে সমাহিত, যেখানে আকাশ যেন ড্যামেজের নিচে চলে আসে, এখনও জরুরি আলোগুলির সঙ্গীত শুনিয়ে চলেছে, যা কখনোই বন্ধ হয়নি। এর কোডনাম লাল সিরিলিক ভাষায় আনাবাসিস। ভূমির মধ্যে পদচারণা। সাপ সর্বস্তরের নিচে একটি ভল্ট দরজার পিছনে, যা 1967 সাল থেকে বন্ধ হয়েছিল, রাখা ছিল একটি কন্টেইনমেন্ট স্ফিয়ার, যা ফাটানো কোয়ার্টজ গ্লাস দিয়ে নির্মিত। এর ভিতরে একটি গলিত কালো টুকরো ভাসছিল, যা একটি মুষ্টির সমান আকারের ছিল। এর পৃষ্ঠে বেগুনি আলো দিয়ে রেখাযুক্ত, যা ঘরের মধ্যে দ্বিতীয় হৃদস্পন্দনের মতো স্পন্দিত হচ্ছিল। এলারা যে মুহূর্তে ভিতরে প্রবেশ করল, তার লকেটটি ত্বকের বিরুদ্ধে গরম হয়ে উঠল। সেন্সরগুলি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল, রেডিয়েশন, বৈদ্যুতিন চুম্বকীয় প্রবাহ, স্বপ্নস্থির অবস্থার ফ্রিকোয়েন্সি, যা আর্কাইভের মনিটরও লেবেল করতে পারেনি। শার্টটি এমনভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল যেন এটি তাকে চিহ্নিত করছিল। আমিরের কণ্ঠ কাঁপছিল। কমিউনিকেশন সিস্টেমে পড়াশোনা কোডেক্স বর্ণনা অনুসারে মেলে। এটি আসল হারভেস্ট কোর। মহাকাশী পাথর, যেটি বাইজান্টাইনরা গ্রিক ফায়ারের জন্য সংগ্রহ করেছিল, কিন্তু স্ক্রিনের উপরে স্ক্রোল করা তথ্য আরও গভীর সত্য বলছিল। শার্টটি ছিল না এক ধরনের নিস্তেজ পদার্থ। এর কোয়ান্টাম সিগনেচার আত্মপরিবর্তনশীল কোড ধারণ করছিল, যা প্রতি 2-8-5 বছরে নিজেকে পুনঃলিখে ফেলছিল। প্রতিটি পুনঃলিখন ঐতিহাসিক মিসফায়ারগুলির সাথে, এলারার পরিবারগাছের সাথে, তার জন্মের সাথে সিঙ্ক্রোনাইজ হচ্ছিল। একটি হোলোগ্রাফিক পুনর্গঠন পুরাণের আকারে এলারার পূর্বপুরুষদের সিলুয়েট প্রদর্শন করল, প্রত্যেকটি মাতৃবংশের মহিলাদের এক নিখুঁত সপিরালে দাঁড়িয়ে থাকা। মাঝখানে শার্টটি উদ্ভাসিত হল এবং সিলুয়েটগুলি এক হয়ে একটি একক, পরিবর্তনশীল আউটলাইন তৈরি করল, যা এলারাকে আত্মসাৎ করল। হোস্ট সামর্থ্য 9,9,9,7। একীভূতকরণ সিকোয়েন্স প্রস্তুত। শব্দগুলি উচ্চারণ করা হয়নি, তারা তার কপালে ফুলে উঠেছিল, ভাষা এবং অনুভূতির সমন্বয়ে। এমন স্মৃতিগুলি যা সে কখনো বাঁচেনি, তার চোখের পেছনে ঝলমল করছিল। বাইজান্টাইন রসায়নবিদরা শার্টের সামনে হাঁটু গেড়ে বসে, মঙ্গল সামানরা এর ভিতর কালো মধু ঢালছিল, নাৎসি বিজ্ঞানীরা তার দাবির হৃদস্পন্দনকে মহাকাশের পটভূমির রেডিয়েশন অনুযায়ী ম্যাপিং করছিল। আমি জরুরি রিকল সুইচটি টিপল। কিছুই হল না। সাইলো সিস্টেমগুলি আর আর্কাইভ প্রোটোকল অনুসরণ করছিল না, তারা শার্টের নির্দেশ অনুসরণ করছিল। এলারার পালস বেগুনি আলেয়ার সাথে সিঙ্ক হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার শিরা ত্বকের নিচে আলোকিত হয়ে উঠল, সেই একই কনস্টেলেশন প্যাটার্ন অনুসরণ করছিল যা সে সিসিলিয়ান আয়নাগুলিতে দেখেছিল। সে শার্টের অভিপ্রায় অনুভব করতে পারছিল, বিজয় নয়, বিলুপ্তি নয়, তবে অব্যাহতি প্রাপ্তি, একটি যাত্রিক পাত্র যা পৃথিবীতে হাঁটতে চায়, মানবতার ভিতর থেকে পরবর্তী চক্রকে পরিচালনা করার জন্য। এটা প্রতিরোধ কর, এলারা, আমির চিৎকার করে বলল, অভ্যন্তরীণ বিস্ফোরণ দরজায় পাঞ্চ করতে। সে তার হাতের তালু শার্টের ওপর রেখেছিল। শার্টটি ধীরে ধীরে কাছে চলে এলো, তার হাতের চারপাশে একটি ধরা চাঁদের মতো ঘুরছিল। সাইলোতে প্রতিটি সাইরেন শোনাল, কন্টেইনমেন্ট থ্রেশোল্ডগুলি একে একে ভেঙে যাচ্ছিল। এলারা ফিরে তাকাল, তার চোখে সেই একই অসম্ভব বেগুনি আলো ছিল। এটি আমাদের ধ্বংস করতে চায় না, সে ফিস করে বলল, কণ্ঠে অন্য একটি পুরনো সুরের ছাপ। এটি আমাদের যা শুরু করেছিলাম তা শেষ করতে চায়। কোয়ার্টজের বাধা ভেঙে গেল, মাকড়সার জালের মতো ফাটল ছড়িয়ে পড়ল, আলো ফুটে বেরিয়ে আসল। আমিরের শেষ দৃশ্য, বিস্ফোরণ দরজা বন্ধ হওয়ার আগে, ছিল এলারা এক পা এগিয়ে আসছে, ভয়হীন,
যেমন শার্টটি তরল রাত্রির একটি স্রোত হয়ে তার বুকের মধ্যে ঢুকে গেল। তারপর পুরো সাইলো অন্ধকার হয়ে গেল। শুধু মনিটরে একটি একক হৃদস্পন্দন বাদে, যা যেকোনো অ্যালার্মের চেয়ে অনেক বেশি উচ্চস্বরে প্রতিধ্বনিত হচ্ছিল। যখন ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, এটি জেগে ওঠে। আগস্ট ১-২, সূর্যগ্রহণ ১-১-১-১ ইউটিসি। পৃথিবীর অর্ধেকাংশ জুড়ে চাঁদ সূর্যের ওপর চলে আসে। ছায়াগুলি দীর্ঘ হতে থাকে, তারপর বিপরীত দিকে চলে আলোয়ের দিকে প্রসারিত হয়। রোম, কায়রো, উলানবাটার এবং সিরাকিউজের সিসমোগ্রাফগুলি একে অপরের সাথে সঠিক সিঙ্ক্রোনিতে উঠতে থাকে। প্রতিটি প্রাচীন আর্সেনাল আর্টিফ্যাক্ট, যা দীর্ঘদিন ধরে ভল্ট অথবা জাদুঘরে রাখা ছিল, একটি ঘুমন্ত সত্তার মতো জেগে ওঠে যখন তার নাম ডাক শোনা যায়। ইস্তাম্বুলে একটি গ্রিক আগুন এর ভায়াল, যা ১৪৫৩ সাল থেকে নিষ্ক্রিয় মনে করা হয়েছিল, ৩ মিটার শক্তিশালী গ্লাস পেরিয়ে ফুটতে থাকে, একটি তরল শিখার মতো উঠে আসে, আকাশের দিকে খোঁজা। সাইবেরিয়ার বরফ গুহায় কালো মধু তরল হয়ে ওঠে, হাইভটি ভেঙে যায়, এবং জেনেটিক্যালি পরিবর্তিত মৌমাছির ঝাঁক বেরিয়ে আসে, একটি নিখুঁত হেলিক্সের মধ্যে চলে যা অন্ধকারে ম্লান সূর্যের দিকে ঊর্ধ্বমুখী হয়। সিরাকিউজে খননস্থলে সোনালি তামার আয়নাগুলি নিজেরাই ঘুরে যেতে শুরু করে, এক বিশাল সপিরাল অ্যারে তৈরি করে যা একটি সাবঅডিবল গুঞ্জনে কম্পিত হয়, আওরোবরোস আওরোবরোস। এবং টার্গোভিস্টে সাইলো দরজাগুলি বিস্ফোরিত হয়ে খুলে যায়। এলারা বেরিয়ে আসে। তার চোখ দুটি বেগুনি করোনা দিয়ে জ্বলছে, তার আইরিসে ছোট ছোট সূর্যগ্রহণের মতো ঝলকানি। শার্ডের জীবন্ত সার্কিটরি তার ত্বকে কনস্টেলেশনসের মতো রমণ করছে। সে পা মাটিতে রেখে শীর্ণ কোয়ার্জের উপর হেঁটে চলে, পায়ের ছাপগুলো জলজলে হয়ে নিঃশেষ হয়ে যায়, যেমন তুষারে দগ্ধ অঙ্গারের মতো। আর্কাইভ কমান্ড সমস্ত চ্যানেল একত্রিত করে কন্টেইনমেন্টের জন্য চিৎকার করছে। কিন্তু এলারা আক্রমণ করে না। সে সম্প্রচার করে। প্রতিটি শক্তির পর্দা, ফ্রম সেল ফোন থেকে জাম্পোট্রন, স্ট্যাটিকে চলে যায়, তারপর তার মুখে স্থানান্তরিত হয়, যা সূর্যগ্রহণের ভীতিকর দ্বিপ্রহরের মাঝখানে ফ্রেম করা। ইতিহাস কখনোই একটি রেকর্ড ছিল না, সে বলে, তার কণ্ঠে হারমোনিক ওভারটোন। এটা ছিল সেই সব মানুষের পরীক্ষাগ্রন্থ যাদের দ্বারা তোমরা তৈরি হয়েছ। এবং যারা বিদ্রোহ করেছে, বিশ্বজুড়ে মানুষরা তার কথাগুলি তাদের খুলি ভিতরে অনুভব করে, অনুবাদ প্রয়োজন নয়। একটি হৃদস্পন্দনে প্রত্যেকটি মস্তিষ্ক এক চ্যানেলে আসে। আমির সাইলো ভেঙে চলে যাচ্ছে, তার কাঁধে একটি পোর্টেবল ইএমপি রিগ ঝুলানো। সে এলারাকে খুঁজে পায় পুরানো খনি রিজের ওপর, সূর্যগ্রহণের করোনার মতো একটি আলো তাকে ঘিরে রেখেছে। এলারা, আমাকে শোনো, তুমি এখনও সেখানে আছো, সে আকুল হয়ে বলে, ইএমপি প্রস্তুত করছে। এই চক্রটি তোমার সাথে শেষ হবে, অথবা এটি কখনোই শেষ হবে না। সে ফিরে তাকায়, বেগুনি অশ্রু তার গাল বেয়ে নামে। এক মুহূর্তের জন্য শার্ডের আভা কমে যায়, এবং তার নিজের কণ্ঠ, ভঙ্গুর, মানবিক, ভেঙে ওঠে, আমির। এটা আমাকে যা আসছে তা দেখাচ্ছে। এটি সুন্দর, এবং এটি আমাদের ছাড়া শূন্য। বিশ্বব্যাপী আর্সেনাল রিলিকগুলি তাদের শক্তি আকাশে মিশ্রিত করে, অগ্নিকুণ্ড, সোনিক কম্পন, জীববৈমেকানিক জীবের ঝাঁক, একটি আলোয়ের জাল তৈরি করে যা অন্ধকার সূর্যকে দ্বিতীয় করোনার মতো ঘিরে ফেলে। স্যাটেলাইটগুলি পুড়ে যায়। জিপিএস ব্যর্থ হয়। জোয়ার প্রবাহিত হয় যেন চাঁদ হঠাৎ দ্বিগুণ ভরের হয়ে যায়। আমির ইএমপি ট্রিগার করে। একটি নীরব সাদা ফ্ল্যাশ। খনির স্ফটিক ভেঙে যায়, মৌমাছির ঝাঁক দোলাচল করে, আয়নাগুলি চিৎকার করে এবং বিপর্যস্ত হয়ে যায়। পৃথিবী জুড়ে আলোয়ের জাল ফ্লিকার করতে থাকে, তারপর একটি হামার দ্বারা বিধ্বস্ত রঙিন কাচের মতো ভেঙে যায়। কিন্তু এলারার ভিতরের শার্টটি মারা যায় না। এটি নির্বাচন করে। আলো তার বুক থেকে বের হয়ে আসে, না বেগুনি, না সাদা, কিন্তু যা কোনো রেটিনাও দেখার উপযোগী ছিল না। মাটিটি তার পায়ের নিচে তরল হয়ে যায়, একটি গলিত কাঁচের গহ্বর তৈরি করে। আমির সাফ হয়ে যায়, রিজের ওপরে, যখন করোনার শেষ অঙ্গারটি চাঁদের পিছনে চলে যায়। নীরবতা। সূর্যগ্রহণ চলে গেছে। সূর্যের আলো ফিরে এসেছে। মৌমাছিরা মৃত্যুবরণ করে, অগ্নিকুণ্ডের স্তম্ভ নিঃশেষ হয়ে যায়, আয়নাগুলি গলিত এবং স্থির হয়ে পড়ে। দগ্ধ গহ্বরের মধ্যে এলারা চলে গেছে। কেবলমাত্র তার তারকা আকারের লকেটটি রয়ে যায়, তার ধাতু শীতল, সাধারণ, খালি।